27/5/16 সাল, 2016 কথা বলছি আমি আজকে। আজ আমার মনে হলো দিলীপ ঘোষ আর একটু ভদ্র হলে ভালো হতো। আজ সকালে 9টায় সুগারের জন্যে আমার ব্লাড নিয়ে গেল। অন্য বাড়িতে দেখেছি বউ ব্লাড দেবে, তো স্বামীরা খুব অস্থির, খুব কোনো স্বামী পাশে এসে দাঁড়ায়, কেউ আবার ফল দুধ এসব নিয়ে রেডি থাকে। যদি বউয়ের মাথা ঘোরে খোঁজখবর নেয়, তাকে একটু রেস্ট দেয়, আমার বিশ্রাম দেয়। আমার ব্যাপারটা আলাদা। আমার কোনো ব্যাপারে ওর কোনো মাথা ব্যথা নেই। আমার কি হলো না হলো ও ফিরেও তাকায় না। 12 মাসে এতগুলো রোগ কি করে করবি? তার উপর পয়সা খরচ হচ্ছে, তার উপর আমাকে তো কোনো দিন স্থির মর্যাদাই দেয়নি। সারা জীবন কাজের লোক হয়েই রইলাম। আমি ব্লাড দিয়ে সোজা রান্নাঘরে ঢুকে কাজ শুরু করে দিই। বেশ, পিপি নিতে আসবে, খাওয়া দাওয়া 2 ঘন্টা পরে পিপি নিতে আসবে। তো 12টায় খাওয়া শেষ করতে হবে, 2টোর সময় আসবে। নিজের মতো একটু করে নিলাম, তারপর অন্যরা সব করবো। 12টায় খেয়ে নিতে হবে, তো খাওয়া শেষ করতে হবে। 3-4 পদে কমে তো হবে না। মাঝে মাঝে 5-6 রকম পদও হয়ে যায়। তো দিলীপবাবুদের একদম ঘড়ি ধরে খাওয়া, সেটা তো ভালোই। নিজেরও কখনো কখনো নিজের কাজের ফিরতে দেরি হলে তখন দেরি করে খায়, এদিক ওদিক হতে পারে, কিন্তু আমার জন্য একটু দেরি হওয়া চলবে না। একবারে ঘড়ি ধরে নিক্তি ধরে খেতে বসতে হবে, দিতে হবে, রেডি রাখতে হবে সব, না হলেই হাতে মাথা কাটবে। 2টোর সময় ব্লাড নিতে আসবে, আসবার কথা ছিল, কিন্তু ভদ্রলোকের কাজ হয়ে গেছে বলে একটু 10-15 মিনিট তাড়াতাড়ি চলে এসছে। 10-15 মিনিট তাড়াতাড়ি চলে এসছে। দিলবে তখন খাওয়া হব শেষের দিকে। তো গরমের দিন, ভদ্রলোকে একটা মিষ্টি দিয়ে জল দিলাম, বসলো। টিভি তো চলছে, গাঁ গাঁ করে সারাদিনই 24 ঘন্টায় টিভি চলে, খাচ্ছে তখনও টিভি চলছে। আমি কি করব, বসে আছি, 10 মিনিট সময় কাটাতে হবে তো, ব্লাড নেবে, তো টিভি দেখছি। ভদ্রলোকও শুনছে, টিভিটা তখন চালানো আছে, স্বাভাবিক শুনবেই, একই ঘরে বসে আছে। কিন্তু প্রতিদিনই খাওয়ার পর কিছুক্ষণ টিভি দেখে, তারপরে ঘরে গিয়ে বিশ্রাম নেয়। তো তো আমি শুধু শুধু বসে আছি, টিভিটা চলছিল বলে দেখছিলাম, ভদ্রলোকও দেখছিল, শুনছিল। এখনো 10 মিনিট বাকি আছে ব্লাড দেবার। দিলীপ খেলো, খাওয়া হয়ে গেল, আঁচি এলো। হঠাৎ দেখলাম কিচ্ছু বলা নেই, কওয়া নেই, টিভি রিমোটটা নিয়ে টিভিটা বন্ধ করে দিল, দিয়ে ঘরের মধ্যে ঢুকে দাঁড়াম করে দরজা দিয়ে এসি চালিয়ে শুয়ে পড়ল। ভদ্রলোক তো কিছুক্ষণ থ হয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। টিভি অনেকে যদি দেখে, তো হঠাৎ যদি কেউ বন্ধ করে দেয়, যারা অন্যরা দেখে তাদের অপমানিত হওয়াটাই স্বাভাবিক, তাদের যদি কিছু না বলে বন্ধ করে দেয়। এতে আমি প্রতিদিন অভ্যস্ত, আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করে না, যেহেতু মানুষ ভাবে না। কিন্তু একজন বাইরের লোকের সামনে দিলীপ ঘোষের কাছ থেকে আর একটু ভদ্র ব্যবহার আশা করেছিলাম। দিলীপ এখন এতটাই অসভ্য, অমানুষ হয়ে গেছে, কিছু বলার নেই। এমনিতে চিরকালই বাড়িতে যতক্ষণ থাকে আমাকে টিভিতে হাত দিতে দেয় না, কোনো কিছু দরকার থাকলেও দেখতে দেয় না, যে বুঝিয়ে দেয় যে আমার টিভি দেখার কোনো অধিকার নেই, এটাই বুঝিয়ে দেয়। বাড়িতে যখন থাকে না তখন টিভিটা খুলে দেখি, বাড়িতে ঢুকেই আগে রিমোটটা নিয়ে নেবে, দিয়ে চ্যানেলটা চেঞ্জ করে দেবে। একদিন বাড়ি ছিল না, কৃষ্ণার বাড়িতে আড্ডা দিতে গিয়েছিল, ছুটির দিন। তো আমি একটা সিরিয়াল দেখছিলাম, রিমোটটা তখন আমার হাতেই ছিল। এসেই বলল,
রিমোটটা দাও। এসেই চেয়ারে বসে বললো রিমোটটা দাও। আমি বললাম দাঁড়াও, আর 5 মিনিট আছে, এই সিরিয়ালটা শেষ হয়ে যাবে, 5 মিনিটের ব্যাপার, এক্ষুনি শেষ হয়ে যাবে, দিয়ে দিচ্ছি। কিন্তু ওর তর্সই ছিল না, দাও দাও এরকম করে যাচ্ছে, রিমোটটা দাও না, রিমোটটা দাও না, এই বলেই যাচ্ছে বাচ্চা ছেলের মতো। তারপর হঠাৎ চেঁচিয়ে উঠল, আমার বলল তুমি এত হারামি কেন বলো তো, হারামিগিরি করছো কেন, রিমোটটা দিচ্ছ না কেন? তোমার মতো অমানুষদের জন্যে এই সিরিয়ালগুলো চলছে, তোমার মতো জানোয়াররা এই সিরিয়ালগুলো দেখে, তাই জন্যে সিরিয়ালগুলো চলছে, ওসব দেখে কি হবে? আমার এত রোগের মধ্যেই হোক আর যাই হোক, প্রেশার টেশার আছে বলে আমার খুব একটুতে মাথা গরম হয়ে যায়, আজকাল শরীর খারাপ লাগে, অসভ্যতা দেখলে মাথা গরম হয়ে যায়। রিমোটটা ছুড়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম ঘরে। এরপর অনেকদিন টিভিতে হাত দিইনি। ওর মনোভাবটা বুঝতে পারি। বিয়েতে আমার তো বাবা ছিল না, মা অনেক কষ্ট করে বিয়ে টিয়ে দিয়েছে, তো কিছুই দিতে পারেনি। ভাই ধার দেনা করে দিদিদের বিয়ে দিয়েছে, আমার বিয়েতে কোনো খরচ করতে হয়নি ভাইকে, কেননা ভাই নিজের যেদিন বউ ভাত সেই দিন আমার বিয়ের দিনটা ঠিক করেছিল, যাতে এক খরচে ওর বউ ভাতে খরচটা তোকে করতে হবে, কে করবে, কিন্তু আমার বিয়ের খরচটা যাতে করতে না হয় সেই জন্য ওই বউ ভাতের দিনে একই দিনে ওই লোক খাওয়ানো, বাড়ি ভাড়া নেওয়া সব ওই একই দিনে করেছিল, ওই একই টাকাটা হয়ে গেছে। সুতরাং আমার বিয়ের জন্য আমার ভাইকে কোনো খরচ করতে হয়নি। আমি চাকরি করি না, টাকাও আনি না, সময় অসময় আমাকে শোনায় আমি ওর ঘাড়ে চেপে আছি। দিলীপের এতটা বুদ্ধি নেই যে ও ভাববে আরে আমি কিন্তু একার ইচ্ছায় অথবা জোর করে ওর ঘাড়ে চাপিনি, বিয়ে করিনি ওকে। আর আমি চাকরি করি না জেনে শুনেও তো ও বিয়ে করেছে, তাহলে এখন বলছে কেন? নিজের ইচ্ছায় বিয়ে করেছে, কেউ ঘাড়ে চাপিয়ে দেয়নি। এখন সুযোগ পেয়ে প্রতিদিন অপমান করে। আমার ভালো কতটা করে বুঝতে পারি না, কিন্তু আমার অসুবিধে করতে ও ওস্তাদ। যেমন আমার মাইগ্রেন আছে, ও জানে, আর এও জানে আমার বেশি শব্দে মাথা ধরে যায়, আমার কষ্ট হয়। কেন্দ্রীয় বিহারে 2003 এসেছি, তখন থেকে আমি প্রতিদিনই ওকে বলি যে দরজা জানলাগুলো একটু আস্তে দিও, অত জোরে দেওয়ার দরকার হয় না, ওই আমি তো দিই, অত জোরে তো শব্দ হয় না, আর একটু আস্তে দিও না, আমি তো দিই, সেরকম আওয়াজ কোনোদিনই হয় না। নীলের ঘরের দরজার পাশেই বাথরুম, আমি ও ঘরে শুয়ে থাকি, রোজ সকালে প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় আর মাথাটা ধরে যায়, দরজা দেওয়ার বিকট আওয়াজে দরজাটা আস্তে দেওয়া যায়। এক একদিন এমন মাথার ব্যথা শুরু হয়ে যায়, ওষুধ খেতে হয়, একদম পাশেই তো, আর বিকট আওয়াজ, সে বাড়িটা কেঁপে ওঠে, এত জোর দরজা দেয়, কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র আমার অসুবিধা হবে বলে। প্রত্যেকটা দরজা জানলা দিনে 1000 বার খুলছে আর ওরম শব্দ করে দিচ্ছে যাতে আমার অসুবিধা হয়। এক এক সময় বিনা কারণেই দরজা জানলা খোলে আর দেয়। অন্য বাড়িতে দেখেছি স্ত্রীর কষ্ট হলে সেই কাজটা করতে স্বামী 10 বার ভাবি কিংবা করে না, সেখানে আমার ক্ষেত্রে ঠিক বিপরীত। আমার এক এক সময় মনে হয় আমি যদি ওকে জানতে না দিতাম যে আমার অসুবিধা হয়, আমার কষ্ট হয়, তাহলে হয়তো এই কাজটা ও করতো না, তাহলে হয়তো আস্তে আস্তে দিত, অতবার খুলতো না, দিত না, এই ধরনের নেচার। সেই জন্য ও ইচ্ছাকৃতভাবে এইভাবে প্রতি মুহূর্তে বিকট আওয়াজ করে দরজা জানলা দেয়, আমার যাতে অসুবিধা হয়, সেই কাজগুলো ওকে করতেই হবে। যেমন বাড়িতে 2টো বাথরুম, 3টে বেসিন থাকতেও
ও বারান্দায় গিয়ে সব সময় নাক ছাড়বে, আমি যেটা সহ্য করতে পারি না। এটা আমার কেমন অড লাগে। কত বারণ করেছি, আমি কাঁচা জামা কাপড় দিয়ে আমার পরতে ঘেন্না লাগে, তাতে যদি লাগে থুতু ফেলা, নাক ঝাড়া বারান্দায় গিয়ে করো না, এগুলো ঠিক নয়। কে কার কথা শুনে? কি কষ্ট করে ধরে জামা কাপড় এক ঘরেই শুকোই আমি। আমার সুবিধা অসুবিধার দিকে যদি দিলীপের বিন্দুমাত্র নজর থাকতো, তবে এই ধরনের কাজ ব্যবহার আমার সঙ্গে করতো না। নতুন ফ্ল্যাটে যখন এলাম তখন লোক দেখানো সব রকম সুবিধে ছিল, কিন্তু মানুষের শরীরে যেমন রোগ হয়, তাকে ডাক্তার দেখাতে হয়, সারাতে হয়, তেমনি যে কোনো জিনিস, বাড়ির যে কোনো প্রয়োজনীয় জিনিস, ইলেকট্রিকের জিনিস হোক, মেশিন হোক, যাই হোক, একটা কিনে কারো সারা জীবন চলে না। সেটা খারাপ হয়, তাকে সারাতে হয়, কিংবা তাকে পাল্টে নতুন একটা আনতে হয়, এরকমই চলে। যেমন কয়েক বছর কাজ দেওয়ার পর মিক্সি খারাপ হয়ে গেল। আমাকে বলল, তুমি মিক্সিটা খারাপ করলে। মিক্সিকে ইচ্ছে করে খারাপ করতে পারে বলে আমার ধারণা ছিল না। আমায় বললো, মিক্সি খারাপ করেছো, যাও এখন মিক্সি সারিয়ে আনো। তুমি অলক্ষী, তুমি যাতে হাত দেবে তাই খারাপ হয়ে যাবে, তাই নষ্ট হয়ে যাবে, তোমার মগজ নেই। আমার নাকি মগজ নেই, ওই জন্য মিক্সিটা খারাপ হয়ে গেছে আমার হাতে। জিনিস ব্যবহার করতে জানো না, এই সমস্ত আজে বাজে নানা কথা বলল। আবার বললো, একবার কিনে দিয়েছি, খারাপ করেছো, নিজে সারাও, আর হবে না। সেই থেকে বহু বছর ধরে বেশ কয়েক বছর শিলনোড়ায় বাটনা বাটছিলাম। সর্ষে রোজই বাটতে হয়, পোস্তও বাটতে হয়, সব রকম বাটনাই বাটতে হয়। আমার অস্টিওপোরোসিসের হাত তো, গাউট আছে, অসহ্য যন্ত্রণা হয়। তাও দিলীপ ঘোষ তো সবই জানে, তাও আমায় বাটনা বেটে নিয়ে খায়। আসলে আমি তো পরের বাড়ির মেয়ে, রক্তের সম্পর্ক তো নেই, সুতরাং দয়া মায়াও নেই। দেশে অবশ্য দিলীপ ঘোষ মিক্সি কিনে দিয়ে এসেছে, যে ওদের শিলনোড়ায় বাটতে কষ্ট হবে বলে। নতুন বাড়িতে যখন এলাম, নতুন বাড়ি, তখন নতুন বাথরুমে গিজার ছিল, এখন নেই। কয়েক বছর হলো, বেশ কয়েক বছর আসার পর কয়েকটা বছর পরেই গিজারটা খারাপ হয়ে যায়। তারপর আর গিজারটা সারায়নি। তখন থেকে ঠান্ডা জলেই চান করতে হয়। ব্যথা বেদনাও পারে পাল্লা দিই। ছেলে তো ব্যাঙ্গালোরে, এখানে তো নিজের লোক বলতে কেউ নেই যে আমার কথা ভাববে। রিটায়ার করার পরই ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেল। মেশিন তো একটানা 2000 সাল থেকে চলছে, আর 2014 খারাপ হলো। এতদিন আমিই সকলে জামা কাপড় কাচা, শুকোনো সব কিছু করতাম। দিলীপের ঘরের আল্লায় শুধু দিলীপের জামা কাপড়ই থাকতো, কারণ সকলের জামা কাপড় রাখলেও খুঁজে পাবে না, সেই জন্য ওর সব কিছু গুছিয়ে রাখতাম। জামার জায়গায় জামা, প্যান্টের জায়গায় প্যান্ট, রুমালের জায়গায় রুমাল, নইলে আবার বাবু খুঁজে পাবে না, গুছিয়ে রাখতাম। কোথাও আবার তালকানা, চোখের সামনে রুমাল থাকলেও রান্নাঘর থেকে এসে রুমাল দিয়ে দিতে হয় হাতে। রিটায়ার করার পর ও নিজের জামা কাপড় নিজেই কাচতে শুরু করলো 2013 সাল থেকে। তারপর বেশ কিছুদিন ইউজ করার পর মেশিনটা খারাপ হয়ে গেল। আমায় বলল, মেশিনটা খারাপ করে দিলে, ব্যবহার করতে জানো না, যাতে হাত দেবে তাই নষ্ট হয়ে যাবে। ভগবান জানে আমার দ্বারা মেশিন কিভাবে খারাপ হলো, আমি তো বুঝতে পারলাম না। আমাকে বললো, খারাপ করেছো, এখন তুমি সারাবার ব্যবস্থা করো। তারপর থেকে নিজের জামা কাপড় নিজেই কেচে নিই, বাথরুমে কেচে নিই। আমার হাতে অস্টিওপোরোসিস, গাউট, 3-4 বছর আমার জামা কাপড় আমি কাচ্ছি, হাত লাল হয়ে ফুলে থাকে, অসহ্য যন্ত্রণা, তাই নিয়েই জামা কাপড় কাচতে বাধ্য হচ্ছি। মাঝে মাঝে এত যন্ত্রণা হয়, পেন কিলার খেতে হয়, নিংড়োতে পারি না। আমার স্বামী সব জানে, আমি জানি আমি কষ্ট পেলেও ভালো থাকে। এখন আর আমি কিছু বলি না, আমার ভাগ্যকে আমি মেনে নিয়েছি।
আমার শরীর ভালো রাখার জন্য যা কিছু ব্যবস্থা একে একে সব বন্ধ করে দিতে লাগলো। বেশ কয়েক বছর আমার আর্থারাইটিসের জন্য ডাক্তারের কথা মতো একজন ভদ্রমহিলা আমার পায়ে ম্যাসাজ করে দিয়ে যেত, মালিশ করে দিয়ে যেত সপ্তাহে একদিন করে। দিলীপ এ ব্যাপারে সবই জানতো। আমিই বলেছিলাম। 2012 সালে হঠাৎ একদিন চেঁচামেচি শুরু করলো। দিদি তখন আমার কাছেই ছিল। একদিন হঠাৎ ভদ্রমহিলা মালিশ করে চলে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করলো, কে ওই ভদ্রমহিলা? আমি বললাম, তুমি তো জানো আমার পায়ে মালিশ করতে আসে। চেঁচিয়ে বলল, ওসব চলবে না এখানে। কে অপরিচিত মহিলা ঘরে ঢুকে গা টেপাটেপি করে চলে যাবে, ওসব এখানে হবে না। আমি বললাম, ও তো আসবে, নইলে আমার পায়ের ব্যথা সারবে না, ডাক্তারই ওকে দিয়েছে। তখন দিলীপ দিদির সামনেই আমায় চিৎকার করে বলল, দেখো আসুক, আর একদিন বাড়ি ঢুকলে লাথি মেরে তাড়িয়ে দেবো, তার সঙ্গে তোমাকেও লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। আমি দেখলাম নিজের মান নিজের কাছে। দিলীপ অসভ্য ইতর বলে আমি তো আর তা নই। আমি ভদ্রমহিলাকে ফোন করে বারণ করে দিলাম, একটা অজুহাত দেখিয়ে আসতে বারণ করে দিলাম। সেই থেকে আমার ব্যথাও বাড়তে শুরু করলো। আরেকটা কথা, আমি যদি ভদ্রলোকের মেয়ে না হতাম, যদি ওর মতন হতাম, আমি কিন্তু দিলীপকে পাল্টা বলতেই পারতাম যে এই বাড়িতেই তোমার মাসিমা যখন প্যারালাইজড হয়ে এসে 3-4 মাস এই বাইরের বিছানায় শুয়েছিল পক্ষাঘাত হয়ে, তখন তো প্রতিদিন একজন অচেনা পুরুষ মানুষ তোমার মাসিমার গা টিপে মালিশ করে দিয়ে যেত। তখন তোমার এত সম্মানবোধ তো ছিল না, তখন ঘরের জিনিসপত্র ছিল না, বাইরের লোকটা এসে দেখে যেতে পারতো না। আমাকে তো তবু ভদ্রমহিলা ম্যাসাজ করে দিয়ে যাচ্ছিল, কিন্তু একটা অচেনা পুরুষ মানুষ এসে তো আমার মাসিমাকে মালিশ করে দিয়ে যেত তার বেলা। কিন্তু এই কথা ওকে আমি বলতে পারিনি, আমার শিক্ষা দীক্ষা রুচিতে বেঁধেছিল। মালিশ তো বন্ধ করে দিল। ডাক্তার বলেছিল 2 বেলা হট প্যাড দিয়ে সেঁক দিতে, খুব বেশি ব্যথা হলে বিছানায় পা ছড়িয়ে সেঁক দিতাম। আমি হট প্যাড কিনে এনেছিলাম, তাই দিয়ে 2014-তে একদিন দুপুরে সেঁক দেবার জন্য যাই হট প্যাডের প্লাগটা যাই লাগিয়েছি, অমনি প্লাগটা বাস্ট করে গেল, ফেটে গিয়ে শর্ট হয়ে গেল। শর্ট হয়ে বাড়ির সব নিভে গেল। দিলীপ ঘোষ তো তেড়ে মেরে ছুটে এলো, কি হলো কি হলো, কি করলে? আমি দেখালাম যে হট প্যাডের প্লাগটা ফেটে গেছে। ব্যাস শুরু হয়ে গেল, বলতে শুরু করলো, শুয়ে শুয়ে আরাম করে রোগ বাঁধিয়েছ, শখের রোগ, আর আমাকে তার গুণগান দিতে হবে? বিছানা পাতা আছে, 24 ঘন্টা শুয়ে আছো, আরো কত কি। যাই হোক, মিস্ত্রি রেখে সব সারানো হলো, কিছু টাকা খরচ হলো। আমার নাকি সব অপরাধ, আমার জন্য এসব হলো। বুঝলাম না, আমি যদি 24 ঘন্টা শুয়ে থাকি, তাহলে বাবু সারাদিন মুখে গরম গরম খাবার উঠছে কি করে? আর শর্ট তো যে কারো হাতে হতে পারে, যার হাতে শর্ট হয়েছে তার কি দোষ? আমার হাতে হয়েছে বলে আমায় তো গালাগাল দেবার কি আছে? আমি তো বুঝতে পারলাম না। তখন আমায় বলল, ওইসব আজে বাজে জিনিস একদম লাগাবে না, আমি বরদাস্ত করবো না ওইসব হট প্যাডে সেঁকবে। আমি তখন বললাম, ঠিক আছে, আমি কিনে এনেছি, যদি বাজে জিনিস হয় তবে তুমি ভালো জিনিস একটা হট প্যাড নিয়ে এসে দিও না। তখন দিলীপ ঘোষ বলল, আমার দায় লেগেছে,
তোমার হটপ্যাড কেনার জন্য আমার দায় লেগেছে, শুয়ে না থেকে কাজ করো, তাহলে সব রোগ সেরে যাবে। সেই থেকে আমার সেঁক দেওয়া বন্ধ। আর ব্যথা সারবে কী করে? ডাক্তারি কোনো কথাই তো মানতে পারছি না। নিজস্ব কিছু না থাকলে, নিজে স্বাধীন না হলে কি নিজেকে সুস্থভাবে দাঁড় করিয়ে রাখা যায়? আমি পেন কিলার খেতে বাধ্য হচ্ছি। আমাকে তো কাজ করতে হবে, কাজ করে খেতে হবে। আমাকে তো কেউ শুয়ে শুয়ে খেতে দেবে না। আমি যতদিন কেন্দ্রীয় বিহারে এসেছি তখন থেকে লেবুজান বলে একজন মুসলমান মহিলা আমার ঘর ঝাড়মুছ করা, বাসন মাজা সব কাজ করত। 2013-তে দিলীপ ঘোষ রিটায়ার করার পরে একদিন হঠাৎ কাজের লোককে ডেকে বলল, আজ থেকে তুমি এই বাড়ি থেকে কোনো খাবার দাবার পাবে না, চাও পাবে না। তার পরিবর্তে তুমি কত টাকা মাইনে বেশি নেবে তুমি আমায় বলো, আমি তাই দেব। তখন সে 500 টাকা করে পেত 2013-তে। সে আর কত বেশি বলবে? সে বলল, ঠিক আছে 800 দেবেন। দিলীপ তাঁতি রাজি হয়ে গেল এবং বলল, মনে রেখো, কিচ্ছু খাবার দাবার এখান থেকে পাবে না। 2003-এ যখন ওকে এনে রেখেছিলাম তখন 200 টাকার মাইনেতে রেখেছিলাম এবং তার সঙ্গে চা জল খাবার দেওয়ার কথা হয়েছিল। চা জল খাবার দিতাম, আমরা যেদিন যেমন খেতাম তাই দিতাম। সেই মাইনে খেপে খেপে বেড়ে 500 হয়েছিল 2013-তে। দিলীপের বাজার দোকান করার সময় কোনো পরিমাণ জ্ঞান থাকে না, কোনো দিনই নেই। দিলীপ, আমি, নীল, 3 জনের সংসার। কেউ এলে গেল আলাদা কথা, রোজই অথবা একদিন অন্তর বাজার যেত। 3 থলে ভর্তি বাজার আনত, 2-3 রকম মাছ, দুনিয়ার যত রকম আনাজ আছে তার সঙ্গে 1 রকম শাক, তো আবার কোনো কোনো দিন 2 রকম শাকও থলে ভর্তি করে নিয়ে আসতো। সুতরাং অনেক জিনিস নষ্ট হতো, অত তো করা যেত না। আর ফেলে দেবার আগে আমি কাজের লোককে দিয়ে দিতাম নষ্ট হবার বাইরে, কারণ ও গরিব মানুষ, ফেলে দেওয়ার থেকে ওকে দেয়া ভালো, ও করে খেতে পারবে। আমার মনে হতো কাজের লোককে আমি চা বিস্কুট দিতাম আর আমরা যা জল খাবার খেতাম তাই ওকে দিতাম। রুটি বা মুড়ি পাউরুটি যেদিন যেমন থাকতো দিতাম। তারপর তো 2009-তে নীল ব্যাঙ্গালোর পড়তে গেল, তখন তো 2 জনের রান্না, কিন্তু বাজার আনতো সেই 3 থলে, কেজি কেজি 2-3 রকম মাছ। কোনোদিন হয়তো বিশাল একখানা মোচা নিয়ে এলো, সেই মোচা 2 জনে কতদিন ধরে খাওয়া হবে। কিছুটা লেবুজানকে দিয়ে দিতাম, কাজের লোকটাকে। দিলীপ ঘোষ কোনোদিন সকালের করা খাবার রাতে খায়নি, যখন খাবে তখন টাটকা করে দিতে হতো। দিনে 3 বার ভাত খেত, তো 3 বারই 3 কাপ চালের ভাত করে দিতে হতো। ভাত গরম করে খাবে না, টাটকা ভাত করে দিতে হবে। হয়তো একই রকম তরকারি, কিন্তু দুবেলা একই রকম তরকারি দুবেলায় করতে হবে। তরকারি ডাল মাছ যদি বেশি হতো ফ্রিজে রাখলে তার বাবু খাবে না, আমাকে বলতো আমায় ফ্রিজের জিনিস দেবে না, তুমি খেয়ে নিও। মাছ 2 দিনের বেশি হলে বলতো মাছ খারাপ হয়ে গেছে, মাছ আর আমাকে দিও না, বাকিটা তুমি খেয়ে নিও। আমি তো মাছ খেতেই পারি না, তো কেজি কেজি মাছ আনবে, আমি তো কাঁটা মাছ খাই না। মাছ আনার সময় মনে থাকতো না ওর, অত মাছ 2 দিনের পর 3 দিনের পর দিলে আমাকে যখন বলতো যে তুমি খেয়ে নিও, আমাকে আর দিও না, তখন আমি কিছুটা লেবুজানকে দিয়ে দিতাম। ও বাড়িতে নিয়ে যেত, সবাই খেত। হয়তো 2-1 পিস বেড়ে গেলে ফ্রিজে রেখে দিতাম, পরের দিন আবার ওকে দিতাম। নাহলে তো ফেলে দিতে হতো, 2 জনে খাবো। একদিন অন্তর বাজার যাবে, 1 কেজি আদা নিয়ে এলো। 1 কেজি আদা কি হবে? আমাকে গালাগাল দিয়ে বলেছিল ফ্রিজে আদা রাখবে না, ওর কথা শুনতে হবে। বাইরে আদা রাখলে শুকিয়ে যাচ্ছিল, শুকিয়ে যাওয়ার শুকনো আদা লেবুজানকে দিয়ে দিতাম। ও রোজ বাজার গেলেও 100 করে কাঁচা লঙ্কা নিয়ে আসতো, আর কাঁচা লঙ্কাটা একা তো খায়। নীল ব্যাঙ্গালোরে একা কাঁচা লঙ্কা খাবে, আচ্ছা আমি লঙ্কা খাই না, আর পরের দিন
সেই লঙ্কাগুলো আগের দিনের লঙ্কাগুলো ডাস্টবিনে ঢেলে দিত, আর টাটকা লঙ্কাগুলো সেদিন আবার খেত। এই করে লঙ্কা বেজে দিত। কিছু লঙ্কা আলাদা করে রেখে দিতাম, শুকোচ্ছে দেখে লেবুজানকে দিয়ে দিতাম। দুজনে খাবো। 1 কেজি করলা নিয়ে এলো। 1 কেজি করলা কদিন খাবো? পচে নষ্ট হতো। এত শাক আনে, দুদিনে খেয়ে শেষ করা যায় না। দুজনে খাবো। হয়তো 6-8টি শুশুনির শাক নিয়ে চলে এলো, 1 থলে ভর্তি লাউ শাক নিয়ে এলো, বিশাল বিশাল আকারের 6খানা বেগুন নিয়ে চলে এলো, বিশাল আকারের 6খানা বেগুন দুজনে খাওয়া হবে। একসঙ্গে 6টা কয়েক বেল নিয়ে চলে এলো। সিঙ্গাপুরি কলা একেবারে 20 পিস নিয়ে চলে এলো। সেগুলো দুজনে কত খাওয়া যাবে? সে তো পচে যাবে। এই সমস্ত পচে যাওয়ার আগে আমি লেবুজনকে দিয়ে দিতাম। নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য। আমার সব রকম কপি খাওয়া বারণ। এমন একখান ফুলকপি নিয়ে এলো সেটা ঝুড়ির সমান। কোনোদিন হয়তো এমন বাঁধাকপি নিয়ে এলো যে সেটা আমি 2 হাতে তুলতে পারবো না। দুজনে কতদিন খাবো? ও তো পরের দিন খাবে না। একদিনে কাঁচা পেঁপে নিয়ে এলো, 6খানা পেঁপে, কাঁচা পেঁপে। এটা সত্যি কথা, লেবুজান আমার বাড়িতে খাবার দাবার অনেক পেত, কারণ প্রচুর নষ্ট হতো। নষ্ট হবে কেন? আমি ওকে দিয়ে দিতাম। এত খাবার নষ্ট হচ্ছে, সামনে দেখছে, ফেলে দিতে আমার মায়া হতো। গরিব মানুষ, পেটের দায়ে খাটতে এসেছে, বুড়ো বয়সে, ফেলে না দিয়ে ওকে দিতে আমি বাধ্য হতাম। দিলীপ ঘোষ নিজের এই অপচয়ের দিকে কোনোদিন দৃষ্টি দেয়নি, কিন্তু আমার হাত থেকে হোঁচট খেয়ে যদি একটু চাল কিংবা একটু মুড়ি পড়ে যায় তো 1000 গালাগাল দেবে ওই জিনিসটা নষ্ট করার জন্য। আমার গোলাগালি ভূত ভাগিয়ে দিলে। এটাই বোঝাতে চায় যে ওর পয়সা ও যা খুশি করে নষ্ট করতে পারে, কিন্তু আমার তো পয়সা না, আমি একটাও জিনিস যেন নষ্ট না করি। তা আমি কেন করব? এটাই বোঝাতে চাই। কোনোদিন হয়তো নিম বেগুন করেছি, বড় বেগুন বলে 8খানা দিয়েছি, আর 8খানা পরের দিন চচ্চড়ি করবো বলে রেখে গড়িয়েছি। রান্নাঘরে ঢুকে দেখে বলল, আমি 8খানা বেগুন রেখে দিয়েছি কেন? পুরো কাটা করিনি কেন? মানে পুরো বেগুনটা, অত নিম বেগুন কে খাবে? নিম বেগুন তো লোকে একটু খায়, পেট ভরে নিম বেগুন খাবে নাকি? বিশাল বড় বেগুন। তখন ঝেঁঝে বলল, কেন আমার কথা শোনা হয়নি? পুরো বেগুনটা দেয়া হয়নি কেন? এই বলে ওই টাটকা 8খানা বেগুনটা জঞ্জালের বালতিতে ফেলে দিল, আর আমাকে গালাগাল দিতে লাগলো। বলে, তুমি একটি হারামি, এইরকম করে কাজ করে আমাকে শেষ করবে? আচ্ছা, ওই যে 8খানা বড় বেগুনটা ও ফেলে দিল, সেটা ভালো কাজ হলো? আমি সেটা পরের দিন রান্না করতাম, সেটা খারাপ কাজ হলো? আমি শেষ করলাম না, ও নিজেকে নিজে শেষ করল। আমার মাঝে মাঝে মনে হয় ও কি মানসিক রোগী? তখন বললো, আর কোনোদিন যদি দেখি 8খানা বেগুন কেটে রেখে দিয়েছো, তাহলে মুখে লাথি মেরে বাড়ি থেকে বার করে দেবো। আর একদিন বড় বোম্বাই পেঁয়াজ 8খানা রুটি দিয়ে খেয়ে 8খানা পরের দিন খাবো বলে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। গ্যাসের পাশে রান্নাঘরে ঢুকে দেখে চেঁচাতে লাগলো। বললো, আবার হারামিগিরি করেছো? 8খানা পেঁয়াজ কেটে রেখে দিয়েছো? জুতো মেরে মুখটা ভেঙে দেবো দেখবে। খালি বলবে জুতো মেরে মুখটা ভেঙে দেবো দেখবে। এই বলে ওই 8খানা পেঁয়াজটা আবার জঞ্জালের বালতিতে ফেলে দিল। পুরুষত্ব, কি পুরুষের মতো কাজ করলো? বাজার থেকে বেশি জিনিস আনা অথবা এই টাটকা 8খানা বেগুন পেঁয়াজ ফেলে দিয়ে ও যে অপচয়টা করছে, সেটা বোঝার মতো অত বুদ্ধি ওর মগজে নেই। আমার মনে হয় ও নয়তো মানসিকভাবে অসুস্থ। প্রথম লুকিয়ে লুকিয়ে লেবুজানকে বাসি রুটি, তরকারি, জিনিসপত্র যা থাকতো দিতাম। একদিন লেবুজান বলল, দিদি, তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে খাবার দিচ্ছ, আমার নিতে কেমন শরম লাগছে। মানে ওর লজ্জা করছে নিতে, আমি লুকিয়ে দিচ্ছি তো, চোখের সামনে দেখবো ফেলে দিচ্ছি, ও বেচারি গরিব, আমি দিয়ে দিতাম লুকিয়ে। যেদিন বাজারের
টাটকা কাঁচা লঙ্কা আনতো দিলীপ, সেদিন লেবুজানের সামনেই আগের দিনের কাঁচা লঙ্কাগুলো, সেগুলো খুবই ভালো, আগের দিনের কাঁচা লঙ্কাগুলো জঞ্জারে বালতিতে ফেলে দিত। লেবুজানকে দিলীপ চা বিস্কুটও দিতে দিত না। কাজের লোকটা কি মনে করতো জানি না, হয়তো ভাবলো এই রকম একজন অমানুষের বাড়িতে কাজ করার থেকে অন্য কাজ খুঁজে নেওয়া অনেক ভালো। এইভাবে দিলীপ ঘোষ কাজের লোকটাকে ছাড়িয়ে দিল, সে নিজেই কাজ থেকে চলে গেল। তাই 2013 থেকে আমি দিলীপ ঘোষের একাধারে রাঁধুনি ঝি হয়েই রয়ে গেছি। লোকে শুনে হয়তো বলবে, স্বামীর জন্য নিজের সংসারে রান্না করলে তাকে আবার ঝি রাঁধুনি বলে নাকি? এ কথাই বলবে। আমি বলি কি, তা বলে না, তবে আমার ব্যাপারটা আলাদা। প্রথম প্রথম আমিও ভাবতাম এটা আমার সংসার, ভালোবেসে অনেক করছি, শুধু স্বামী পুত্রের জন্যে নয়, অনেকের জন্যই করেছি। আমার সংসারটা চিরকালই হোটেলের মতন, যে যখন পারতো আসতো, থাকতো, মুখ বুজে নিজের দিকে না তাকিয়ে মুখ বুজে সব করে গেছি। ভালো মন্দ খাইয়েছি, রাজার হালে রেখেছি তাদের, যারাই আসতো, আত্মীয়ই হোক, দেশের লোকই হোক, বন্ধু বান্ধবী হোক, তার ভালোই প্রতিদান পাচ্ছি এখন। সত্যি করে স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে যা বোঝায় তা আমাদের মধ্যে কোনোদিনই ছিল না, নেই। শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা কোনোটাই আমাদের মধ্যে নেই। কোনোদিন ছিল কি? ভেবে দেখতে হবে। এক বাড়িতে থাকলেই তাকে একসঙ্গে থাকা বলা যায় না। আমার ভরসা করার মতো কোনো জায়গা নেই। আমার কোনো বিপদে আপদে আমার মাথায় হাত রেখে কেউ বলেনি যে আমি আছি, তোমার ভাবনা কি? অথবা কাঁধে হাত রেখে কেউ বলেনি, আমার স্বামী আমাকে কোনোদিন বলেনি আমি তো তোমার পাশে আছি, চিন্তা করো না। সেই ভাগ্য আমার হয়নি কোনোদিন।